আবার একটি ইংরেজির নতুন বছর শুরু হতে চলেছে। প্রত্যেকেই হয়তো আবার নতুন পরিকল্পনায়, নতুন উদ্দীপনায়, নতুন উদ্যমে কম্পিটিটিভ পরীক্ষা সহ অন্যত্র নিজের নতুন পরিকল্পনা রচনা করে এগিয়ে যাবে। আর এই প্রতিবেদনটি যারা 2024কে টার্গেট করে কিছু প্ল্যান করছে তাদের জন্য বিশেষ করে কাজে লাগবে। এখানে মূলত পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি এবং তার ভবিষ্যৎ কী সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা। যদি মনে হয় প্রয়োজন নেই, এখনই ভিডিওটি থেকে চলে যেতে পারে। বিষয়টিকে টোটাল 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রাখা হয়েছে টেট অর্থাৎ প্রাথমিকের শিক্ষক, দ্বিতীয় ক্ষেত্রে রাখা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, তারপরে আলোচনার বিষয় হিসেবে রাখা হয়েছে আপার প্রাইমারি অর্থাৎ 6 থেকে 8, এবং চতুর্থ বিষয় হিসেবে রাখা হয়েছে এসএলএসটি যেখানে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক, এবং পঞ্চম বিষয় হিসেবে রাখা হয়েছে স্কুলের গ্রুপ সি ক্লার্ক, এবং ষষ্ঠ বিষয় হিসেবে রাখা হয়েছে স্কুলের গ্রুপ ডি পিয়ন বা ক্লার্ক। এক এক করে বিষয়ে আসা যাক। টেট গত 24শে ডিসেম্বর 2023 আবার একটা টেট অনুষ্ঠান হয়ে গেল, যেখানে 3,09,000-এর মতো ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল। ইতিমধ্যে আপনারা প্রায় প্রত্যেকেই তার প্রশ্ন দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে, যদিও আপনারা কেউ অনেকেই হয়তো পরীক্ষার্থী নন কিন্তু দেখে ফেলেছেন। কিন্তু সেটা প্রশ্ন নয়, কারণ 12টা 20-তে প্রশ্ন বাইরে বেরিয়ে এলেও সেটা পরীক্ষার্থীর কার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ তারা 12টায় হলে পৌঁছে গেছে। কিন্তু প্রশ্নের যে মান ছিল সেখানে পাসের হার যে কম হবে এটা বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি জানিয়ে রাখি 2014 যে বিপুল পরিমাণ চাকরি প্রার্থী টেট পাস করেছিল এবং তারা পরবর্তীকালে ট্রেনিং নিয়েছে, তাদের বৃহৎ অংশ বসে আছে। 2017 টেটে পাস করেছে প্রায় 9,500 জন, এবং 2022-এর টেটে প্রায় 1,50,000 পাস করলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 70,000-এর মতো বিএড ক্যান্ডিডেট সেখান থেকে বাদ গেছে। অর্থাৎ প্রাথমিক ট্রেনিংয়ের অর্থাৎ ডিএলএড ট্রেনিং প্রাপ্ত 70 থেকে 80,000 ক্যান্ডিডেট আছে। আবার এই 2023-এর টেট হলো, ফলে প্রায় 50,000 মতো প্রাথমিকের চাকরি প্রার্থী চাকরি পাবার আশা করছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এর নিয়োগ আপনারা 25-এর মধ্যেও দেখতে পারবেন না, কারণ প্রাথমিকের নিয়োগে যে বিপুল পরিমাণ জালি ভুয়ো শিক্ষক ঢুকেছে, যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে তারা আবার সেই কাজে নিযুক্ত আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার বিচার চলবে। ডিভিশন বেঞ্চ তাদের হয়তো বরখাস্ত করবে, কিন্তু বরখাস্ত করার পর তারা আবার সুপ্রিম কোর্টে যাবে। সেই মামলা একটা দীর্ঘ শুনানিতে লেন্দি হবে। ফলত সেই সময়ের মধ্যে প্রাথমিকে আর নতুন করে কোনো শিক্ষক নিয়োগ করতে পারবে না। এখানে খুব পরিষ্কার এবং খুব সত্য কথা, অনেকের এটা মানতে যদি অসুবিধা থাকে মানবে না। দ্বিতীয় বিষয়ে আসা যাক, মাদ্রাসা সার্ভিস কমিশন। ব্যাপক উদ্দীপনা নিয়ে ছাত্রছাত্রীরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করলেও এখানেও একটা সমস্যা তৈরি হলো। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় এসসি এসটিরা এবং ওবিসিরা নম্বরের ক্ষেত্রে 5% সংরক্ষণ বা রিজার্ভেশন পেয়ে থাকে, যেখানে তারা 5% কম নম্বর হলেও পেতে পারে। যেমন সাধারণদের জন্য 50 নম্বর লাগলে সেখানে এসসি এসটি ওবিসিদের 45% নম্বর লাগে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এই 5% নম্বর ছাড়ের বিষয়টিকে গুরুত্ব দেয় না এবং ছাড় দিতেও রাজি হয় না। ফলত বিষয়টিকে কেন্দ্র করে মামলা হয়। মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। এ বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনেরও নিয়োগের কোনো হেলদোল নেই। এবার আসা যাক বহু চর্চিত, প্রতীক্ষিত, কলঙ্কিত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ। 2014 সাল থেকে এর পর্ব চলছে, এখনো পর্যন্ত এই নিয়োগ দিনের আলো দেখতে পায়নি। আগামী দিনেও পাবে কিনা সন্দেহ, কারণ বারবার
তালিকা প্রকাশ, বারবার ইন্টারভিউ এবং বারবার দুর্নীতির অভিযোগ। এবার বলে রাখি, এই আপার প্রাইমারির গেজেটে উল্লেখ ছিল ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সিট আপ টু ডেট করে ইন্টারভিউ নিতে হবে। যদিও এ বিষয়ে একটি মামলা সুপ্রিম কোর্টেও পেন্ডিং আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি নিয়োগ, সেটা হলো নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ, যেটা স্কুল সার্ভিস কমিশন এসএলএসটির মাধ্যমে নিয়োগ করে। সেখানেও কিন্তু অনিশ্চয়তা, কারণ ইতিমধ্যেই সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা কলকাতা হাইকোর্টে বিভিন্ন দুর্নীতির ধরন ও নামের তালিকা কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ, যেটি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন, সেখানে জমা দিয়েছে এবং খুব শীঘ্রই সেই মামলার রায় আসতে চলেছে। রায় কি আসবে তা হয়তো আমরা প্রেডিকশন করতে পারি না, কিন্তু আশা করতে পারি এই দুর্নীতিগ্রস্তদের চাকরি বাতিল হবে। এবার এই বাতিল হয়ে যাওয়া চাকরি করেছিলেন যারা, তারা আবার কোর্টের দ্বারস্থ হবেন। ফলত নবম, দশম ও একাদশ দ্বাদশেও নতুন নিয়োগের কোনো সম্ভাবনা আর নেই। তাই রাজ্যের স্কুলগুলি শিক্ষকহীনতায় আবার ভুগবে এবং শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়বে একথা বলার অপেক্ষা রাখে না। আর গ্রুপ সি এবং গ্রুপ ডি, এখানে তো সেই স্কুল সার্ভিস কমিশনের একই রঙিন খেলা। এখানেও সবচেয়ে মজার বিষয় হলো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কোনো রেকমেন্ডেশনই স্কুল সার্ভিস কমিশন দেয়নি, অথচ তারা চাকুরি করছে। এদের বিষয়টিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করে এবং ক্লাসিফিকেশন এবং ক্ল্যারিফিকেশন দুটো দিয়ে কোর্টে রিপোর্ট জমা দিয়েছে, অর্থাৎ দুর্নীতির ধরন এবং সংখ্যায় কতজন। এখানে দেখা গেছে এমনও আছে যারা পরীক্ষায় প্রক্রিয়ার মধ্যেই আসেনি, তারা নিয়োগপত্র পেয়েছে, এবং এমন অনেকে আছে যারা পাসই করতে পারেনি, তারা নিয়োগপত্র পেয়েছে। এবং সবচেয়ে বড় অভিযোগ যে প্যানেলের নাম নেই, সেখান থেকে নিয়োগ হয়েছে। আবার নিয়ম অনুযায়ী কোনো ওয়েটিং লিস্ট 1 বছরের বেশি ভ্যালিড থাকতে পারে না, সেখান থেকেও নিয়োগ হয়েছে। এই বিষয়টি কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএলএসটির 2016-17 এই 3টে নিয়োগেতেই এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেল থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। যদিও হাইকোর্টের আইনজীবী এবং শাসক দলের নেতাও প্রশ্ন তুলছেন যে কি করে চাকরি দেবে, কারণ ওয়েটিং লিস্টের ভ্যালিডিটি তো 1 বছর, তাই সেখান থেকে কারো নিয়োগ পাওয়ার সম্ভাবনা নেই। তাই আগামী বছর যে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষা জগতে নিয়োগের রাস্তা বন্ধ, এটা আর প্রকাশ করার প্রয়োজন নেই। নিজেদের অভিজ্ঞতায় আপনারা বুঝতে পারছেন, তাই অন্য কোনো চাকরির রাস্তা দেখাই শ্রেয়। আর প্রতিবেদনটি যদি ভালো লাগে, যদি মনে হয় যুক্তিযুক্ত, তাহলে আরও দুজনের কাছে শেয়ার করে দিন। এবং এই ধরনের প্রতিবেদন ভবিষ্যতে পেতে চাইলে এডুকেশন ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আগত 2024 সকলের ভালো কাটুক।